পারবো না এই শব্দটি যদি তোমরা মনের মধ্যে স্থান দিয়ে থাকো, তাহলে ওই কাজটি করার জন্য কোনোদিন তুমি চেষ্টাও করবে না। আচ্ছা বলো তো, তোমাদের ক্লাসে গুটি কয়েক বন্ধু বন্ধুরা কি করে এত ভালো রেজাল্ট করছে? কোনোদিন নিজেকে প্রশ্ন করেছো কেন তারা পারছে, আমি কেন পারছি না? দুজনের মধ্যে কি পার্থক্য রয়েছে? আমি বলে দিচ্ছি তোমাদের, ওদের মধ্যে কিন্তু পারবো না কথাটি কিন্তু কোনো রকম ভাবে স্থান পায়নি। ওদের কাছে একটাই জিনিস রয়েছে, সেটা হচ্ছে চেষ্টা করব। চেষ্টা করব, না হলে আবার চেষ্টা করব, না হলে আবার চেষ্টা করব, শেষ করে অর্থাৎ কমপ্লিট করে ওটাকে বুঝে তারপরেই কিন্তু ছাড়বো। পারবো না কথাটা কিন্তু যদি মনের মধ্যে স্থান দিয়ে থাকো, আজ থেকে ওটাকে ডিলিট করো মনের মধ্য থেকে এবং অবশ্যই চেষ্টা করো। দেখবে একদিন তোমরা সফলতা অর্জন করবে, সামনের দিকে এগিয়ে যাবে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি মাধ্যমিক 2025 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভলিউম 1-এর। আজকে আমরা স্কুল নাম্বার 10 নিয়ে আলোচনা করব। তোমরা দেখবে 106 নাম্বার পেজের যে স্কুলটির 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো রয়েছে, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা করব, সঠিক আলোচনা করব। এর আগে যারা দেখোনি 1 থেকে 9 অবধি, তারা ভিডিওগুলো প্লিজ প্লে লিস্টে চলে যাও, দেখে নাও, পরপর আমার সাজানো রয়েছে। দেখে নাও, অবশ্যই উপকারে লাগবে। দেখো আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো আলোচনা করব, 10 নম্বর স্কুল। ওকে, তো শুরু করব আজকের প্রথম ভিডিও। তার আগে বলে দিই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ শেষে একটা লাইক করে দিয়ে যাও, আর কেমন কমেন্ট করে যাও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। নতুন হলে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। তো শুরু করব আজকের প্রথম প্রশ্ন। দিয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে কোনো মূলধন 10 বছরে কি বলেছে, দ্বিগুণ যদি হয় তবে বার্ষিক সরল সুদের হার কত নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? বার্ষিক সরল সুদের হার। তাহলে আমি জানি না বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আমি ধরে নিব যে বার্ষিক সরল সুদের হার হচ্ছে গিয়ে R%। কোনো মূলধন ধরে নিই আমি যে P টাকা, ঠিক আছে? এই P টাকা R% যদি আমি বার্ষিক সরল সুদের হারে রাখি, তাহলে বলছে যে 10 বছর পরে, কত বছর পরে বলে দিয়েছে, 10 বছর পরে ওই টাকাটা কি হয়ে যাবে, 2P টাকা হয়ে যাবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে গিয়ে যে যে আমার টাকাটা যে ছিল, ওই টাকা এবং R% সরল সুদের হারে যে সিম্পল ইন্টারেস্ট পাবো, অর্থাৎ সরল সুদটা যেটা পাবো, সেটা যোগ করলে আমাদের কত টাকা হবে? 2P টাকা হবে। ইয়েস অর নো? ঠিক, এটার মানে এটাই বোঝাচ্ছে। তাহলে দেখো, সিম্পল ইন্টারেস্ট সমান লিখতে পারি আমি 2P মাইনাস পি, অর্থাৎ P টাকা লিখতে পারি। ওকে, তাহলে এসআই কত? P টাকা R% 10 বছরে। সিম্পল ইন্টারেস্টের সূত্র কি? যে P/100, তাহলে P আছে আমাদের P টাকা, R% আমি ধরে নিয়েছি, T হচ্ছে 10/100 সমান কত হলো আমাদের P। ঠিক, তাহলে দেখো, P যদি আমি দুদিকে কেটে দিই, তাহলে R সমান কত হবে? এখানে 1 রয়েছে, 100-র সঙ্গে 1 গুণ হলে 100 হবে, আর 10 নিচে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে কত? R সমান 10%। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আরেকবার আমি বলে দিই, খুব ইম্পর্টেন্ট, বারবার দেখো আমার ভিডিও যারা রেগুলার দেখছো তাদের হয়তো এইগুলো আর সমস্যা হবে না, আমি বারবার বলে দিচ্ছি। বলছে দেখো যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হওয়ার অর্থটা হচ্ছে গিয়ে যে যে টাকাটা আমি রাখবো কোনো একটা সরল সুদের হারে, যদি কোনো একটা সময়ে বলছে দ্বিগুণ হবে, মানে সেই টাকাটা দ্বিগুণ হবে, মানে 2P টাকা হয়ে যাবে। এর অর্থ হচ্ছে গিয়ে যে টাকাটা ছিল এবং তার সঙ্গে যদি আমি সিম্পল ইন্টারেস্ট যোগ করি, যে টাকাটা হবে সেইটা মিলে হবে কি, মূল যে আসলের দ্বিগুণ। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তারপরে ক্যালকুলেশন করে কি বের করেছি আমি, আর এর মান। তাহলে অপশান হবে দেখো এখানে, অপশান বি হবে সঠিক উত্তর, 10%। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো, 100 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, কি বলে দিচ্ছে, সমূল চক্রবৃদ্ধি 121 টাকা। ঠিক, 121 টাকা বলে দিয়েছে।
বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? আমি জানি না বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, সেটাকে কত ধরে নিব আমি? R% ধরে নিব। ঠিক আছে, একদম ইজি। আচ্ছা, কত টাকার বলে দিয়েছে? তাহলে আমাকে পি বলে দিয়েছে। কি বলে দিয়েছে? পি বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 100 টাকা। ইয়েস অর নো? পি বলে দিয়েছে আমাদের 100 টাকা। কত বছর সময় বলে দিয়েছে? চক্রবৃদ্ধি সুদ এন সমান বলে দিয়েছে 2 বছর। ওকে, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে আমাদের 121 টাকা। তাহলে দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? এটা হচ্ছে গিয়ে পি ইন্টু 1 + R/100 হোল টু দা পাওয়ার কি হয়? এন হয়। এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। ওকে, এবারে দেখো সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 121 টাকা। 121 টাকা, এখানে পি এর মান কত আমাদের? 100 × 1 + আর এর মান জানি না, বাই 100 হোল টু দা পাওয়ার এন। এন মানে কত বলে দিয়েছে? 2 বছর। ঠিক। ওকে, দেখো এখানে 121, এই 100টাকে এদিকে কি আছে? গুণ আছে, নিচে চলে এলে ভাগ হয়ে যাবে, একদম ইজি। 1 + R/100 হোল টু দা পাওয়ার 2। ওকে, 121/100-কে লিখতে পারি না যে 11/10 হোল স্কোয়ার, কারণ 121 হচ্ছে 11 হোল স্কোয়ার আর 100 হচ্ছে 10 হোল স্কোয়ার, লিখতে পারি। তাহলে 1 + R/100 হোল স্কোয়ার। ঠিক। এবারে দেখো এইখান থেকে আমি লিখতে পারি, এইখান থেকে আমি লিখতে পারি দুজনের কি রয়েছে? পাওয়ার দুজনের কি রয়েছে? সমান রয়েছে। ইয়েস অর নো? তার মানে আমি বেস গুলোকে কি করতে পারি? সমান করতে পারি। তাহলে 11/10-কে আমি লিখতে পারি না 1 + R/100-র সঙ্গে সমান। কারণ বেস গুলো, পাওয়ার যদি সমান থাকে বা ঘাত যদি সমান থাকে, তাহলে আমি বেস গুলোকে কি করতে পারি? সমান করতে পারি সূচকের নিয়ম অনুসারে। এখান থেকে কি পাবো দেখো? 11/10 - 1 সমান R/100। ইয়েস অর নো? এখান থেকে পাবো R/100। 11/10 - 1, এটা যদি মাইনাস করি তাহলে 11 - 10/10, 11 - 10/10, লসাগু কত ছিল? 10 ছিল, মানে 1/10। তাহলে আর এর মান আমি পাবো দেখো 1/10 গুণিতক এই 100টা এদিকে ভাগ আছে, এদিকে হয়ে গেলে কত হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 10 10 এ 100। আর সমান পাচ্ছি অ্যাকচুয়ালি আমি কত? 10%। ইয়েস অর নো? কত পেলাম আমি? 10%। ঠিক আছে, এটাই তো আমাকে বের করতে বলেছে আর এর মান। তাহলে অপশান এ হবে এখানে সঠিক উত্তর। দেখো 10%। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। খুব সহজ অঙ্ক এগুলো, একটু মন দিয়ে শুনে নাও। না বুঝতে পারলে ব্যাক করে নাও। ঠিক আছে, ব্যাক করে একবার দেখে নাও, তাতে কিন্তু অবশ্যই বুঝে যাবে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, বলছে x² / x = 6 সমীকরণটির বীজদ্বয় এদের মধ্যে কোনগুলো হবে? দেখো x²/6, x²/x = 6, এই যে সমীকরণটা দেওয়া আছে, এদের মধ্যে একটা জিনিস দেখো, x² কে আমি কি লিখতে পারি? x লিখতে পারি = 6। কেন? এটা এইরকম দেওয়ার কারণ কি? ভালো করে লক্ষ্য করবে। x যদি ≠ 0 না থাকে তাহলে এর কোনো ভ্যালু থাকবে না। ইয়েস অর নো? এর কোনো ভ্যালু থাকবে না। তাই x = যদি 0 হয়, তাহলে আমি কাটতে পারি না, এখানে একটা x কেটে দিতে পারি, উপরে থাকবে কি? x এর মান। তাহলে অ্যান্সার হবে অ্যাকচুয়ালি আমার অপশান বি হবে সঠিক উত্তর। ওকে, তাহলে x এর মান কখনোই 0 তো সম্ভব নয়, তাই এইটা তো সম্ভব নয়, এটাও সম্ভব নয়, আর এটা তো মাইনাস তো আসবে না কারণ এদিকে প্লাস রয়েছে, তাহলে এটাও সম্ভব নয়। অ্যান্সার হবে কি? x = 6। জিরোগুলো কেন না বললাম আবারও বলে দিচ্ছি, মন দিয়ে শুনে নাও। জিরো কেন হবে না? জিরো কেন হবে না? কারণ x² / x যদি 0 হয়ে যায়, এই পুরো মানটারই কিন্তু কোনো ভ্যালু আমি পাবো না। কারণ কোনো কিছু বাই জিরো, কোনো কিছু বাই জিরো, কোনো কিছু বাই জিরো এর ভ্যালু কি আমরা জানি? কোনো কিছু বাই জিরোর ভ্যালু কিন্তু আমরা জানি না। ওকে, অসংজ্ঞাত। তাই এর ভ্যালু বের করতে হলে, এর মান বের করতে হলে x কে কিন্তু ≠ 0 হতে হবে, নাহলে কখনোই সম্ভব নয়। তাহলে x এর কিন্তু একটাই মান রয়েছে, ভুলেও এখানে দুটো মান করে আসবে না। একটাই মান রয়েছে, সেটা হচ্ছে 6। ওকে, নেক্সট কোশ্চেনে যাব দেখো আমরা। বলছে 2a = 3b = 4c যদি হয়ে যায়, তবে বলছে a অনুপাত b অনুপাত c এর মান কত হবে? a অনুপাত b অনুপাত c এর মান কত হবে বলেছে। দেখো 2a সমান 2a সমান 3b সমান 4c, এটা রয়েছে।
আচ্ছা, এইটাকে যদি আমি কে ধরে নিই, যেখানে কে অশূন্য ধ্রুবক, নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে, তাহলে দেখো আমি লিখতে পারি না এখানে যে টু এর সঙ্গে কে সমান হবে, থ্রি বির সঙ্গে কে সমান হবে, ফোর সির সঙ্গে কে সমান হবে, ইয়েস অর নো লিখতে পারি। তাহলে টু এ ইকুয়ালস টু কে, থ্রি বি ইকুয়ালস টু কে, এবং ফোর সি ইকুয়ালস টু কে, ইয়েস অর নো। এখান থেকে আমি লিখতে পারি এ সমান কে বাই টু, ইয়েস অর নো, বি সমান কে বাই থ্রি, বি সমান কে বাই থ্রি, আর সি সমান কে বাই ফোর। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো এ ইস টু এ অনুপাত বি অনুপাত সিতে। এ এর মান কত, কে বাই টু অনুপাত বি এর মান কে বাই থ্রি অনুপাত সি এর মান কে বাই ফোর। দেখো সবগুলোতে কে রয়েছে, ইয়েস অর নো, সবগুলোতে কে রয়েছে, তাহলে কে গুলো নিশ্চয়ই কেটে যাবে, কারণ কে এর মান তো কি আমি নট ইকুয়ালস টু জিরো ধরেছিলাম, কাটতে পারি। তাহলে পাচ্ছি কত দেখো এখানে, হাফ অনুপাত 1/3 অনুপাত 1/4, ইয়েস অর নো। তাহলে এখান থেকে আমি কত পাবো দেখো, এরপরে যেটা আমি তোমাদের বলেছিলাম, কি বলেছিলাম, যে ভগ্নাংশ যখন থাকবে অনুপাতে তখন সেটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হলে কি করব আমরা, বলেছিলাম আমি তোমাদের যে এদের যে হরগুলো থাকবে না, হরগুলো লসাগু করবে। মানে কি, 2, 3 এবং 4-এর কি করব আমরা, লসাগু করব। 2 একে 2, 3, 2 2 4, ওকে। এটা কি আসবে, 3 1 1 2, আবার 2 যাবে 1 1 1, ঠিক আছে। তাহলে দেখো এদের লসাগু কত, 3 2 6 2 12, এদের লসাগু কত হচ্ছে আমাদের 12। তাহলে কি করব আমরা, যত ভগ্নাংশ রয়েছে সমস্ত ভগ্নাংশকে আমি কি করব, 12 দিয়ে গুণ করে দেবো, ইয়েস অর নো, 12 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। 12 দিয়ে গুণ করে দিব, কেটে যাবে দেখো 2 6 12, 3 4 12, 4 3 12, অ্যান্সার হচ্ছে 6 অনুপাত 4 অনুপাত 3, 6 অনুপাত 4 অনুপাত 3, ঠিক আছে। তাহলে অ্যান্সার দেখো এখানে অপশন হবে, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অনেক তোমাদের অঙ্কগুলো রয়েছে, 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন। যদি ভালো লাগে তাহলে প্লিজ এক্ষুনি একটা লাইক করে দিও, কমেন্ট করে দাও তোমাদের কেমন লাগলো ভিডিওটি। অবশ্যই কমেন্ট করে জানাও, খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, ওকে। আমি কিন্তু তোমাদের এইভাবে সঙ্গে থাকবো সব পুরো সময়টাতে, তোমাদের পুরো মাধ্যমিকে তোমরা যদি সাপোর্ট করো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর কমেন্ট করো, আমি বুঝতে পারছি না তোমাদের কেমন লাগছে, কিছুজন কমেন্ট করছো, অনেকে কমেন্ট করছো না, ভিডিও দেখছো চলে যাচ্ছ। লাইক করো প্লিজ, কমেন্ট করে দাও, তাতে কিন্তু অনেকটা মোটিভেশন ফিল হয়। নেক্সট কোশ্চেনে যাব আমি। দেখো বলেছে ভিদাক, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের, বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি দুটো জ্যা দিয়ে দিয়েছে। বলছে দুটি দৈর্ঘ্য সমান এবং তাদের দৈর্ঘ্য কি বলে দিয়েছে, সমান। এ ও বি 60 ডিগ্রি বলে দিয়েছে, সি ও ডি এর মান কত। আমি একদম ভালো করে বলে দিচ্ছি, দেখো এ বি সি ডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান বলেছে, ঠিক। তাহলে দেখো এ বি এবং সিডির দৈর্ঘ্য কি সমান, আচ্ছা, দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। যদি সমান হয় তার মানে বলো আমাকে এখানে এ ও বি 60 ডিগ্রি, এ ও বি মানে কোনটা বুঝতেই পারছো, এইটা, এটা হচ্ছে এ ও বি, ঠিক আছে। দেখো এখানে এ, এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি, ঠিক। এ ও বি আমাদের বলে দিয়েছে কত ডিগ্রি, 60 ডিগ্রি বলে দিয়েছে। আচ্ছা, এ বি এবং সিডি যদি সমান হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, বলো এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে। খুব ইজি কিন্তু, এই দুটো কোণ কত ডিগ্রি করে হবে দেখো, এইটা কি, এই দুটো কি সমান, এই দুটো কি সমান, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, ইয়েস অর নো। তাহলে এই দুটো কোণ মানে হচ্ছে ও এ বি, এই কোণটা ও এ বি, এই যে কোণটা, এবং এ বি ও এই কোণটা দুটো সমান হবে, কারণ বিপরীত সমান বাহু বিপরীত কোণ সমান হবে। তাহলে এটা যদি 60 হয়, এই দুটো কোণের যোগফল কত হবে, 120 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যদি করি 120 ডিগ্রি, এটা হচ্ছে কি এই দুটো কোণের যোগফল। আবার এই দুটো কোণ সমান মানে হচ্ছে 120/2 যদি করি, তাহলে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি
তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হচ্ছে দেখো আমাদের 60 ডিগ্রি করে হচ্ছে, ইয়েস অর নো? ওকে, তাহলে 60 ডিগ্রি করে যদি হয়, দেখো সমস্ত কোণ যদি 60 ডিগ্রি হয়, এই বাহুটা এই ত্রিভুজটা কি হবে, সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। কোন ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে আমাদের, সেটা হচ্ছে এ ও বি, এই যে ত্রিভুজটা এটা হয়ে যাবে কি সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো আবার বলে দিয়েছে, দেখো এখানে এই দুটো কিন্তু আমাদের কি বলে দিয়েছে, সমান, তাই না? সমান বলে দিয়েছে। আচ্ছা, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কি হবে, সমান হবে। তাহলে এই যে কোণগুলো, এই কোণগুলো অ্যাকচুয়ালি কত ডিগ্রি করে হবে তাহলে, 60 ডিগ্রি করে হবে। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হবে দেখো, 60 ডিগ্রি করে হবে। এটাও 60 ডিগ্রি হবে। সেটাই আমাকে চেয়েছে, দেখো সিওডি এর মান, সিওডি এর মান, সিওডি এর মান, সিওডি এর মান এইটা, সিওডি, এটা কত হয়ে যাবে তাহলে আমাদের 8 ডিগ্রি। অপশান অপশান সি হবে এখানে সঠিক উত্তর, 60 ডিগ্রি। তাছাড়া একটা তোমরা সূত্র পড়েছো, আমি তোমাদের পুরো উপপাদ্যটাই বলে দিলাম। কি পড়েছিলে তোমরা, দেখো যে সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবার সেটা কেমন হয় আমি কিন্তু তোমাদের বলে দিলাম। দেখো দুটো ত্রিভুজকে সর্বসম করতে হয়েছিল, সেখানে কিন্তু কোণগুলো সমান করে দেখাতে হয়েছিল, ঠিক আছে না? সমান জ্যা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অ্যান্সার হবে 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, দেখো ওটাকে আমি বৃত্তের কেন্দ্রে রেখেছি, হলে এক্স এর মান কত, এই এক্স এর মান তোমাকে জানতে চেয়েছে। কোনটার মান জানতে চেয়েছে, এক্স মানে কি, এখানে কি বলছে বলো, এ সি বি, এটা হচ্ছে আমাকে এক্স এর মান চেয়েছে, ঠিক? তাহলে দেখো এখানে খুব ইজি অঙ্ক। এই যে এই যে ত্রিভুজটা বেরিয়েছে না, মানে কোন ত্রিভুজটা, এ ও বি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের দেখো এই দুটো বাহু কি সমান, ইয়েস অর নো? এই দুটো বাহু কি সমান? তাহলে এই দুটো বাহু যদি সমান হয়, এই কোণটা আর এই কোণটা সমান হবে। এটা 50 যদি হয়, এটা কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে, ইয়েস অর নো? আচ্ছা, এটা যদি 50 হয়, টোটাল 180 ডিগ্রি, কিন্তু এটা তাহলে কত হয়ে যাবে আমাদের, এটা কত হয়ে যাবে আমাদের 80 ডিগ্রি, ইয়েস অর নো? খুব ইজি। টোটাল তো 180 ডিগ্রি, 50 50 180। এবারে দেখো এই যে বৃত্তচাপের উপর, কোন বৃত্তচাপের উপর ভালো করে দেখো, এবি এই বৃত্তচাপের উপর, এবি এই বৃত্তচাপের উপর, এবি এই বৃত্তচাপের উপর, এ ও বি, এইটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এসিবি, এসিবি কি হয়ে যাবে, পরিধিস্থ কোণ। সূত্র কি জানো, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয়, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা যদি 40 হয়, এইটা কত হবে 40/, এটা যদি 80 হয়, এটা কত হবে 80/, কত হবে 2, 80/2, তাহলে অ্যান্সার দেখো 40 ডিগ্রি হবে, ঠিক 40 ডিগ্রি হবে। তাহলে এক্স এর ভ্যালু যেটা আমাকে বের করতে বলেছিল, অ্যান্সার হবে অপশন ডি, অর্থাৎ 40 ডিগ্রি। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, 1 নম্বরের প্রশ্ন আমাদের কমপ্লিট হয়ে গেল, এরপরে আসবো আমি 2 নম্বরের প্রশ্নে। বলেছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ সুদ আসলের 2/5 হবে। কি হবে, 2/5। 10 বছরের সুদ, দেখো সরল সুদ বলেছে, 10 বছরের সুদ মানে যদি আমি 10 বছরে সুদ এসআই ধরে নিই, বলছে এই সুদটা বলছে সুদ আসলের মানে আসল প্লাস সুদ এসআই এর কত হবে, 2/5 হবে, মানে গুণিতক 2/5। একদম ক্লিয়ার হয়েছে। তাহলে 10 বছরে যে সুদটা আমার আসবে সেটা কি এসআই, সিম্পল ইন্টারেস্ট যদি ধরি আমি 10 বছরে, তাহলে বলছি যে এই এসআইটা হবে কি সুদ আসলের, মানে আসল প্লাস সুদ, সুদ আসল, পি প্লাস এসআই মানে সুদ আসল, তার কত গুণ বলে দিচ্ছে, 2/5 গুণ হবে। এবারে দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কি আমি জানি, শতকরা বার্ষিক সরল সুদের হার কিন্তু আমি জানি না। তাহলে দেখো শতকরা বার্ষিক সরল সুদের হারকে যদি আমি R% ধরে নিই এবং পি টাকা ধরে নিই, ওই পি টাকা R% সরল সুদের হারে সময় বলে দিয়েছে আমাদের, টি কত বলে দিয়েছে 10 বছর। তাহলে 10 বছরে
সিম্পল ইন্টারেস্ট কত হবে, পি আর টি বাই 100, তাহলে পি ইন্টু আর ইন্টু টি 10/100, ইয়েস অর নো? বলছে এটার সমান হবে পি প্লাস সিম্পল ইন্টারেস্ট মানে পি আর ইন্টু 10/100 এর 2/5 অংশ, ইয়েস অর নো? এটাই তো আমাদের শর্তানুসারে দিয়ে দিয়েছে। ক্লিয়ার হয়েছে আশা করি তোমাদের। তাহলে দেখো এখান থেকে আমি কি পাবো, 10 কেটে দাও, 10×10 = 100, তাহলে পি আর বাই 10 সমান পাবো আমরা এটাও কত পাবো, 10 কেটে দিলে পি কমন যদি নিয়ে নিই, ওয়ান প্লাস আর বাই 10, 1+r/10 গুণিতক 2/5, ইয়েস অর নো? 2/5, ঠিক আছে। দেখো দুদিকে আমার পি কেটে যাবে, 5 আছে, 5×2 = 10 হয়ে যাবে। তাহলে দেখো r/2 সমান হবে 2 প্লাস 2r/10। এটাকে যদি কাটি 2×5 = 10। নিজের মতো করে তোমরা সলিউশন করো, কোনো অসুবিধা নেই। তাহলে r/2 মাইনাস r/5 ইকুয়ালস টু কত পাচ্ছি, 2, ইয়েস অর নো? ইকুয়ালস টু কত পাচ্ছি, 2। তাহলে সেখান থেকে আমি লিখছি, দেখো লসাগু এখানে হবে 10, 2 আর 5, এটা হবে 5r মাইনাস 2r। দেখো 2 আর 5-এর লসাগু কত, 10। তাহলে আর এর সঙ্গে 5 গুণ হবে 5r, আর এই আর এর সঙ্গে কি গুণ হবে, 2 গুণ হবে, এটা 5 গুণ হয়ে যাবে। সমান পাচ্ছি আমি কত, 2। ওকে, অর 3r/10 সমান পাচ্ছি 2। অর এ আর সমান হচ্ছে 2 গুণিতক 10, কারণ 10 এদিকে কি আছে, ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে। 3 এদিকে ভাগ আছে, গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, মানে 20/3। 3 6 18, 6 পূর্ণ 2/3। আর এর মান তাহলে কত পাচ্ছি আমি, 6 পূর্ণ কত পাচ্ছি, 6 পূর্ণ 2/3%। ওকে, 6 পূর্ণ 2/3%। ঠিক আছে। তাহলে দেখো আমাদের যে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছিল, বার্ষিক সরল সুদের হার কত বেরোলো তাহলে, 6.2/3%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে দেখো কে এর মান কত হলে 9x² প্লাস 3kx প্লাস 4 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। কতবার বলেছি এইগুলো, তবুও যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি আবারও বলে দিচ্ছি। দেখো মেন আমাদের যে দ্বিঘাত সমীকরণের যে সমীকরণটা থাকে না, ax² প্লাস bx প্লাস c, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মুলা, যেটা বলা হয় যেখানে a ≠ 0। এবারে দেখো আমরা তিনটে শর্ত করেছিলাম, 1 2 3। যারা রেগুলার দেখছো তাদের তো মনে হচ্ছে মুখস্থ হয়ে গেছে, তাই না? তো তোমরা যারা রেগুলার দেখছো তারা কমেন্ট করে জানাও যে স্যার মুখস্থ হয়ে গেছে আমাদের। নিরূপক কি আসবে, দেখো আমাদের নিরূপক কি আসবে, নিরূপক একটা হয় >0, নিরূপক নিরূপক হয় =0, নিরূপক এটা হয় <0। দেখো যদি >0 হয় তাহলে কি পাবো আমি, বাস্তব বাস্তব এবং এবং কি পাবো আমি, অসমান কি বীজ পাবো। যে আমাদের যে এখানে দুটো বীজ রয়েছে, যদি আমি আলফা এবং বিটা দুটো বীজ ধরে নিই, এই সমীকরণে রয়েছে, কোন সমীকরণে, এই সমীকরণে বলছে এই সমীকরণের বীজদ্বয় নিরূপক যদি >0 হয় বাস্তব এবং অসমান হবে। আর নিরূপক যদি 0 হয় তাহলে হবে কি, বাস্তব হবে এবং কি হবে, সমান হবে, ইয়েস অর নো? আর নিরূপক যদি <0 হয়ে যায় তাহলে কাল্পনিক বা অবাস্তবও আমরা বলতে পারি, ইয়েস অর নো? ব্যাস। তো এইটুকু হচ্ছে আমাদের জানার জিনিস। এবারে দেখো এই যে সমীকরণটা দেওয়া রয়েছে যে 9x² প্লাস 3kx 4 = 0, এখানে নিরূপক কত, এখানে নিরূপক হচ্ছে b² - 4ac/2a। আচ্ছা b² মানে কত বলো, x এর সহগ মানে b², তাহলে 3k এর হোল স্কয়ার, b² - 4ac, b² - 4ac, 4
এ কত, এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, দেখো এ মানে এক্স স্কোয়ারের সহগ, তাহলে 4 × 9 ইন্টু সি, সি মানে এখানে ধ্রুবক সংখ্যা কত রয়েছে, এখানে 4 রয়েছে, তাহলে এইটা হচ্ছে আমাদের নিরূপক। পাবো কত, 9k², 9k², 9×4 = 36, 4 16 × 144, তাহলে 144। এবারে দেখো বলেছে বাস্তব এবং কি বলে দিয়েছে, সমান, বাস্তব এবং সমান যদি হয়, বাস্তব এবং সমান যদি হয় তাহলে আমার নিরূপকটা কি ছিল বলো, নিরূপকটা কি ছিল, শূন্যর সঙ্গে সমান ছিল, তাহলে আমি অতএব দিয়ে লিখতে পারবো না এখানে যে 9k² মাইনাস 144 সমান 0, কারণ কি বলে দিয়েছে, বাস্তব এবং সমান বলে দিয়েছে, তাহলে 9k² সমান 144, ঠিক। বা 9 বা k² 144/9 ভাগ হয়ে যাবে 9 16, ঠিক আছে, k² এটা, বা k সমান কত হবে, প্লাস মাইনাস √16 হচ্ছে +-4, ইয়েস অর নো, তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমি এখানে, +-4, তাহলে নির্ণয় k এর মান কত হবে, নির্ণয় k এর মান কত হবে আমাদের, k এর মান কত হবে, +-4, এটাই তো আমাকে জানতে চেয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব আমরা। 3-এর দাগের প্রশ্ন দেখো কি বলেছে, বলছে 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি একটি বৃত্তের একটি জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমি এক একটা লাইন পড়ে কোশ্চেন করব। তাহলে 17 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি জ্যা, একটি বৃত্তের একটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে আমি ধরলাম এটা একটা জ্যা, ঠিক, আমি ধরলাম, কি ধরলাম বলো, এটা একটা জ্যা। আচ্ছা, বলছে এর কেন্দ্র থেকে আমার দূরত্বটা বলে দিয়েছে, কেন্দ্র থেকে দূরত্ব মানে অ্যাকচুয়ালি কি দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব মানে অ্যাকচুয়াল কি দূরত্ব বলো, অ্যাকচুয়াল কি দূরত্ব বলো, বারবার বলছি আমি এই কথাগুলো, অ্যাকচুয়াল হচ্ছে লম্ব দূরত্ব, ইয়েস অর নো, অ্যাকচুয়াল হচ্ছে কি দূরত্ব, এটা এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি লম্ব দূরত্ব, ইয়েস অর নো, ঠিক। এবারে দূরত্ব 8 সেন্টিমিটার, জ্যাটির দৈর্ঘ্য, আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, এটাকে যদি আমি ব্যাসার্ধ ধরি, নাম দিয়ে দিব আমি এরপরে এ বি, ও একটা বৃত্ত ধরলাম আমি, ঠিক আছে, ও বি, এই ও বি কত বলে দিয়েছে, ও বি বলে দিয়েছে আমাদের 17 সেন্টিমিটার, ইয়েস অর নো, কারণ ব্যাসার্ধ বলে দিয়েছে, ব্যাসার্ধ বলে দিয়েছে কত, 17 সেন্টিমিটার। আচ্ছা, এদের মধ্যে দূরত্ব, এটা যদি পি ধরি, পিও বলে দিয়েছে, পিও 8 সেন্টিমিটার, কেন্দ্র থেকে দূরত্ব, জ্যাটির দূরত্ব, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র থেকে কোনটা দূরত্ব, এইটা, এই মানটা অর্থাৎ পিও, এটা কত বলে দিয়েছে আমাদের, 8 সেন্টিমিটার, কত বলে দিয়েছে, 8 সেন্টিমিটার। বলছে যে জ্যাটির দৈর্ঘ্য কত। আচ্ছা বলো আমাকে, বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব কি করে, জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে না, তাহলে এ বিটাকে, এই পি বিন্দু কি করবে, এপি এবং পিবি এই দুটো সমান ভাগে ভাগ করবে, ইয়েস অর নো। এখানে 90 ডিগ্রি হওয়ায় দেখো ও বি পি, ও বিপি, এই যে ত্রিভুজটা, এটা কি ত্রিভুজ, এটা কি ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ওকে। এই সমকোণী ত্রিভুজের ও বিটা কি আমাদের, ও বিটা কি বলো, ও বিটা হচ্ছে আমাদের, ও বিটা হচ্ছে কি অতিভুজ, ও বিটা হচ্ছে কি আমাদের অতিভুজ, ওপি পিবি লম্ব, তার মানে দেখো যদি পিও দেওয়া রয়েছে লম্ব ভূমি, তাহলে পিবি, পিবি এইটা কত হবে, রুট ওভার অতিভুজ স্কোয়ার মানে ওবি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার, ইয়েস অর নো, ঠিক। তাহলে পিবি সমান কি হয়, যেটা আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাবো, পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সমান অতিভুজ স্কোয়ার, তার মানে আমি যদি লম্ব বা ভূমি বের করাই, তাহলে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এর √ওভার হয়ে যাবে, কারণ এদিকে এটা মাইনাস হয়ে যাবে এদিকে এলে, দিয়ে লম্ব স্কোয়ার ছিল, লম্ব বের করেছি তাই √ওভার হয়ে যাবে, এটাই বের করেছি পিবি, তাহলে √ওভার কত হবে, 17 স্কোয়ার মাইনাস কত হবে এটা, 8 স্কোয়ার,
8 স্কোয়ার এত সেন্টিমিটার। তাহলে 17 কত 289 মাইনাস 64 সেন্টিমিটার মানে হচ্ছে কত 225 সেন্টিমিটার, করছে কত 15 সেন্টিমিটার। দেখো এরপরেই হচ্ছে মেন জিনিস, যেটা আমাকে একটু বুঝলেই হয়ে যাবে। দেখো পিবি, এটা পেলাম কত আমি 15 সেন্টিমিটার, ঠিক। 15 সেন্টিমিটার যদি পিবি হয়, তাহলে দেখো পিবি এবং পিএ এই দুটো তো সমান। তাহলে এইটা যদি 15 হয়, এই দিকেরটা হবে নিশ্চয়ই 15 সেন্টিমিটার, ইয়েস অন্য এই দিকেরটা হবে নিশ্চয়ই 15 সেন্টিমিটার। তাহলে এবি সমান কত হবে 15 প্লাস 15 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। আর এইটাই তো বলেছে আমাকে যে কার বের করতে, ত্রিভুজটির জ্যাটির দূরত্ব। জ্যা মানে কি এখানে এ বি, এ থেকে বি, এটাই হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে আমাদের, কত হবে 30 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। বলছে দেখো 4-এর দাগ, ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত, কি কি বিন্দু বলে দিয়েছে এখানে, এবিসি, ঠিক আছে। এবিসি বলছে যে এ ও সিবি একটি সামান্তরিক, এ ও সি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমি প্রথমে তো আমাকে কি করতে হবে, একটা কেন্দ্র নিলাম আমি, উম, এইখানে একটা কেন্দ্র নিলাম। বলছে এ ও সিবি, আচ্ছা, এ ও ধরলাম একটা, সমান্তরিক তো, বিপরীত বাহুগুলো কি হবে সমান্তরাল হতে হবে। ধরো এইটাই আমার হলো এ ও সি বি, এ ও সি বি, এইটাই, ঠিক আছে। আচ্ছা এ বি সি দেখো, তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত, বৃত্তের উপর অবস্থিত, এ বি, এ বি সি তিনটা বিন্দুই বৃত্তের উপর অবস্থিত, এ বি সি। এটা সামান্তরিক হচ্ছে, তাহলে সামান্তরিকের কি জানি বলো, এই কোণ, বিপরীত কোণ কি হয় সমান হয়। এবং এ বির সঙ্গে ওসি সমান্তরাল, এ ওর সঙ্গে বিসি সমান্তরাল, ইয়েস অর নো। শুধু আমাদের এখানে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো এখানে আমি করব কি, এটাকে একটা পি বিন্দু নিব, একটা কি বিন্দু নিব, পি বিন্দু নিব, তার উপরে বৃত্তের উপরে এপি এবং সিপি যোগ করে দেব, ঠিক আছে। এবার এটাকে আমি যদি এক্স ডিগ্রি ধরি, কোনটাকে ধরবো আমি, ধরি, ধরি এ বি সি সমান এক্স ডিগ্রি। তাহলে বলো এটা যদি এক্স হয়, এটাও কত হবে এক্স ডিগ্রি হবে। আমাকে বের করতে বলছে এ ও সি, মানে হচ্ছে এইটা বের করতে বলেছে, ঠিক। আচ্ছা তাহলে এটা যদি এক্স ডিগ্রি হয়, এক্স ডিগ্রি হয়, আচ্ছা তার মানে দেখো এখানে এটা যদি এক্স ডিগ্রি হয়, ঠিক আছে না, আচ্ছা এটাও এক্স হবে। দেখো এখানে একটা জিনিস, এ বি সি, এ বি সি এই বৃত্তচাপের উপর, এ বি সি এই বৃত্তচাপের উপর, এটা যদি আমি কেন্দ্রস্থ কোণ ধরি, এটা কি হবে বৃত্তস্থ কোণ। তাহলে এটা কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে না, x/2 ডিগ্রি হয়ে যাবে, ইয়াস অর নো। আবারও বলে দিচ্ছি আমি, দেখো এই যে বৃত্তচাপের উপর, এবিসি বৃত্তচাপের উপর এ ও সি এই যে কোণটা, এটা কেন্দ্রস্থ কোণ এই বৃত্তচাপের উপর। আর এ পি সি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যায়। আমি সেটাই করেছি, ঠিক। তাহলে এটা যদি করতে পারি আমি, দেখো আবার, দেখো এখানে এ বি, বি সি, সিপি এবং এপি, এটা একটা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয় বলো, বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাকচুয়ালি এক্স ডিগ্রি প্লাস x/2 ডিগ্রি, এটা নিশ্চয়ই হবে কত 180 ডিগ্রি, ইয়েস অর নো। কারণ এটাকে এক্স ছিল, এটা x/2 বেরোলো আমার, এটা সমান 180। এখান থেকে যদি এক্স এর মান বের করে নিই, এক্স ডিগ্রি প্লাস x/2 সমান কত হবে 180 ডিগ্রি। এটা হবে কত, এক যদি করি আমি, তাহলে 3x ডিগ্রি সমান 180 গুণিতক 2, নিচে 2 ছিল, আচ্ছা পরে লিখছি আমি যদি প্রবলেম হচ্ছে, বাই 2 সমান 180 ডিগ্রি। তাহলে দেখো এক্স ডিগ্রি সমান কত হবে, 2 এদিকে কি আছে ভাগ আছে, 2 এদিকে ভাগ আছে, তাহলে এদিকে হলে 2 গুণ হয়ে যাবে।
3 গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে, 3 6 18। ওকে, সমান কত হবে? 3 6 18 মানে 60, 6 দিয়ে 12, তাহলে হচ্ছে কত? 120 ডিগ্রি। তাহলে আমি এক্স ডিগ্রিটাই আমার কত হচ্ছে এখানে, কত হচ্ছে বলো? 120 ডিগ্রি। আচ্ছা, এটা 120 হলে এই এক্সটাও কত হবে? 120 ডিগ্রি হবে। কোন এক্স? এই এক্সটাও 120 ডিগ্রি হবে। আর এটাই তো চেয়েছে আমাকে, এ ও সি। এ ও সি, এ ও সি মানে কোনটা? এ ও সি। এটা পেয়ে গেলাম আমি, 120, 120 ডিগ্রি। ওকে, তাহলে অ্যান্সার হবে কত আমাদের? অ্যান্সার হবে কত আমাদের? 120 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, 5-এর দাগ। দেখো, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন আজকের যে স্কুলটা নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে। দেখো ভালো করে, খুব ইজি অঙ্ক। বলছে দেখো যে একটি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? আগে জানবো আমি। দেখো, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, ঘনকের সব বাহুর দৈর্ঘ্য সমান 6a²। তাহলে এটা যদি বের করে নিতে পারি, আমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিতে পারবো। আচ্ছা, ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু বাহু। √3 ইন্টু বাহু সবই জানি। তাহলে আমি যদি ধরে নিই যে সমস্ত বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার করে, ঘনকের এ সেন্টিমিটার করে, তার মানে দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে? √3 ইন্টু এ। আর এটা কার সঙ্গে সমান হবে? √3 ইন্টু এ কার সঙ্গে সমান হবে? বলেই দিয়েছে, শর্তানুসারে লিখতে পারি 4√3। তাহলে এ সমান অ্যাকচুয়ালি কত হবে আমাদের? 4√3/√3। কেটে দাও, তাহলে পাচ্ছি এ সমান আমাদের 4। এ সমান 4 যদি হয়, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে আমি পাবো 6 ইন্টু 4 এর হোল স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে পাবো 6 ইন্টু 16 সেন্টিমিটার স্কোয়ার, 96 সেন্টিমিটার স্কোয়ার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তাহলে অ্যান্সার হবে কত? এর সমগ্র তলের ক্ষেত্রফল, এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে বলো? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 96 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, অ্যান্সার হবে 96। তো আজকে দেখো এই পর্যন্ত তোমাদের আমি সমস্ত কিছু ডিটেল অ্যানালাইজ করে দিলাম। সবাইকে বলবো আহ, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে, দেখো লিংক রয়েছে নিচে, সেখানে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে পুরো পিডিএফটা আমি সেখানে আপলোড করে দিই। ভিডিওটা তোমাদের আপলোড করার পরে ওইখানে আমি পিডিএফটা দিয়ে দিই। সেখান থেকে তোমরা পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নাও, পাশে রাখো, পরীক্ষার সময় শুধু দেখে যেও ওই অঙ্কগুলোকে। তাহলে কিন্তু তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ভিডিওগুলো বুঝে নাও, না হলে কিন্তু পিডিএফ কিছু বুঝতে পারবে না। তাই বলছি, ভিডিওটা ভালো করে দেখে তারপরে পিডিএফটা ডাউনলোড করতে যেও কিন্তু, ঠিক আছে? নাহলে পিডিএফে কিছু বুঝতে পারবে না। তো দেখো, আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে কমেন্ট করে যাও। আর ভালো ভালো না লাগলে সেটাও কমেন্ট করো, কেমন লাগছে বলে যাও আমাকে, লাইক করে দাও। তো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।